নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল যে ট্রাম্প এবং মোদির সঙ্গে যে ফোনালাপ হয়েছে, তারপরেতে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম, সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে। সম্ভবত আপনাদের চোখও এড়ায়নি। আজকে বলবো তার পরের ঘটনা। এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি। উনি সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে, বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান। তার রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে আর খুব বেশি দেরি করা যাবে না। কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি 11 জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে। তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস সমস্ত রেডি হয়ে রয়েছে। আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে গেছেন। ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতড়া মেরে দাও। কারণ ট্রাম্পের মালিকের যা মানে এ মানে কীর্তি, ধরুন সকালবেলা যে কথাটা বলছে, পরের দিন ঘুম থেকে উঠে সেটা ভুলে গিয়ে আর উল্টো কথা বলে দেবেন। ফলে আর দেরি করো না। 4 তারিখ থেকে 6 তারিখ থেকে 10 তারিখের ওই যে ট্যুর, সেটাকে ক্যান্সেল করে দাও। আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও। ফলে রাত্রিবেলা তড়িঘড়ি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি অন্য একটা কাজেও 4 তারিখে তিনি যেতেন। আমি পরে বলছি কেন তিনি 4 তারিখ যেতেন। ডক্টর জয়শঙ্কর এবং পীযূষ গোয়াল এবং সহ 21 জনের একটা টিম ঝটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা, আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে যখন সকাল হবে, তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন। বিশেষ করে বাংলাদেশ, তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু তারপরে হবে, আগে বাংলাদেশ হবে। আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি, ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না, কিন্তু ট্রাম্প তিনি পেন্টাগনকে দিয়ে একটা, নিজে করেননি, পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি, চিঠিটা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, ভারত আমার পুরনো বন্ধু, একদম গ্রেট ফ্রেন্ড মোদি, তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত এবং 25% শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, তার জন্য 25% তো বন্ধ তুলে নিলাম, আর 25% যেটা ছিল সেটা 18% নামিয়ে আনা হল। ট্রাম্প নিজেই মানে প্রথমে 25% শুল্ক ধার্য করেছিলেন, সেটাকে 18% নিজেই করে নিলেন। এবারে তো আরো দরাদরি হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, 12 থেকে 15 বেশি ভারত উঠবে না। এবার দর কষাকষি দেখবেন সেই 12 থেকে 15-র মধ্যেই এসেই দাঁড়াবে। কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল্ক সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে। যত আমাদের এফটিএ হয়েছে যে দেশের সঙ্গে, সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি। এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে, সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুড়ি উড়িয়েছেন। কেউ গাল চুল করছে, কেউ চুলে হাত দিচ্ছে, 2-1 আমলা হাত তুলেছেন, আর হাত তুলেছেন পীযূষ গোয়েল, এবং হাত তুলে তিনি হো হো করে হাসছেন। তখন বলছে, আপনি হাসছেন কেন? তখন পীযূষ গোয়েল বলেছেন, আমি তো জানি আপনি কি বলবেন। তা বলছে, যখন জানেন তখন আমার এখানে আসুন, এসে সবাইকে বলুন
যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম। তখন পীযূষ গোয়াল বলেন, ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো, আর মেন অবজেক্টটা হচ্ছে ঘুড়ি। সুতো যার হাতে, হাওয়া যার পালে, ঘুড়ি সেই ওড়াবে। এবং সে জানে ঘুড়িকে কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে এবং লাটাই গুটলে ঘুড়ি কোথায় আসবে, এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারবো। এটাই হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা। আপাতদৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে, কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে। তখন মোদিজি বলেন, এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি। আসলে আমাদের জীবনে আমরা a+b হোল স্কোয়ার তার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি? আমার তো মনে নেই, আপনাদের অনেকে মনে থাকতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেয় হয়ে থাকে। এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজগোজ হই হুল্লোড় ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো, ওটা কিন্তু বিয়ে নয়। বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে, আর হাজব্যান্ড যখন সংসারে প্রবেশ করবে, ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে, সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে। বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো, আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো। এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয়, আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয়, তার একটা দাম আছে, নিশ্চয়ই আছে। লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো। কিন্তু এই লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই। তো এই কথা বলার সময় মিটিং শেষ হওয়ার পর ঝটাপট যে যার রেডি হয়ে বেরিয়ে যান। তারপরেই আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে, পেন্টাগনের পেজ থেকে উনি একটা এই বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে কথা হয়েছে, এবং আমি ঘোষণা করছি যা 18% ট্যারিফ ভারতের ওপরে লাগালাম, নামিয়ে আনলাম। যদিও বললাম আমি যে ওটা করবে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো। এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমেরিকাকে বিশ্বাস নেই। লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই, অর্থাৎ লিখিত চাই। লিখিত হয়ে গেল। এইবারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে 7 সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের, এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো, এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব। মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন। তিনি কেন বললেন? আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না। তিনি কথা বলেছেন এই কারণে, যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে, সেটা স্বরাষ্ট্রের আন্ডারে পড়ে। তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না। এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না। মার মার ধর ধর মার মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যে কবে হবে না হবে আমি বলতে পারবো না, তবে মার মার ধর ধর যেটাকে শুরু হয়ে যাবে।
সেটা যেভাবেই হোক না কেন, সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিকভাবে হোক, কিভাবে হবে আমি জানি না। তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না। সুতরাং সময় এসে গেছে। আমি বলেছিলাম না, বারবার আমি বলে যাচ্ছি, এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন, তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ। 12 তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন। এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে, যেটা আপনাদের কল্পনাতীত। আমি বরাবর বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে, যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন। আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পড়ে এসছে, এখন দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে। সবাইকে আমি সেই অপেক্ষা করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো এবং আপনাদের সাবধানে থাকতে বলবো এবং সুস্থ থাকতে বলবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।